এবার খড়িবাড়ির খবর দেখাবো। কারো জ্ঞানগম্যি নেই। দেখুন, গাছ কেটে সাফ করে দিচ্ছে। জাতীয় সড়কের পাশে গাছ কেটে একেবারে সমতলে মিশিয়ে দিয়েছে। পাম্প তৈরি হবে নাকি, কোনো অনুমতি নেওয়ার বালাই নেই, কিচ্ছু নেই। দোষীদের বিরুদ্ধে যদিও কড়া পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়েছে বন দপ্তরের পক্ষ থেকে, কিন্তু যারা গাছ কাটছে তারা কিভাবে কাটছে, কি করে সাহস পায়? এই গাছ কেটে জমি ফাঁকা করে পাম্প তৈরির পরিকল্পনা করলই বা কিভাবে এরা? বড় প্রশ্ন। জাতীয় সড়কের পাশে এইভাবে গাছ কাটা হচ্ছে, কেউ দেখছে না। আপনার থেকে জানলাম আমি কোপ হয়েছে ওটা, কিন্তু আমার তো ওটা লিজের ছিল। তো যে দাদাকে আমি ওটা পাম্প পারপাসের জন্য দিয়েছিলাম, তো আমি লিজ করে দিয়েছি। তো লিজের পরে এখন ওনারা পারমিশন করছে বা কিভাবে কি করলো ওটা তো আমার জানা নেই। আর আমি ওনাদেরকে লিজ করে দিয়েছি, বাকিটা আমি কিছু জানি না। পারমিশন বা অনুমতি ছাড়া ওটাটা আমি কনফার্ম কিছু জানি না। না, সে ব্যাপারটা আমি জানি না, কিন্তু অনেকগুলো পেপারসে তো সাইন টাইন হয়েছে। এখন ওনারা কোন পারপাসে ওটা অনুমতিটা হয়েছে কি হয়নি আমি এটা জানি না, কিন্তু আমাকে করার পরে আমি দিয়েছিলাম মানে পেপারস কিছু, আমার আইডি আর যেগুলো খতিয়ান পেপারস ওগুলো আমি করছিলাম। খুবই দুঃখজনক ঘটনা, যে কোনো ব্যক্তি তার নিজস্ব প্রয়োজনে এইভাবে গাছ কেটে ফেলে দিচ্ছে। তার নিজস্ব গাছ এবং আমাদের সরকারি জমির উপরে যে সকল গাছ তাও লোকে কেটে নিচ্ছে। এটা প্রশাসনে অবশ্যই খুব সঠিকভাবে তদন্ত করে দেখা উচিত। কোনো ব্যক্তি তার উইদাউট ফরেস্ট ডিপার্টমেন্টের পারমিশন ছাড়া গাছ কাটতে পারে না, নিজের গাছও কাটতে পারে না, সরকারি গাছ তো কাটতেই পারে না। আমরা চাইবো যে এটা সরকার, বিশেষ করে ফরেস্ট ডিপার্টমেন্ট একটু নজর দিক। বিভিন্ন এনজিওকেও বলবো তারাও চারপাশে নজর রাখুক, যেন বিনা কারণে যে কোনো জায়গায় গাছ টাছ না কাটে। যে ব্যক্তি এটা কেটেছেন তার প্রতি তার সেখানে তদন্ত করা উচিত। আমাদের কাছে তো এরকম কোনো খবর আসেনি। গাছ কাটা এটা অন্যায়, এটা আমরা জানি। গাছ কাটতে হলে প্রথমত বন দপ্তরের কাছ থেকে পারমিশন নিতে হয় যাবতীয় কাগজপত্রের মাধ্যমে। তারপরে তারা পারমিশন দেওয়ার পরে গাছ কাটার অনুমতি পায়। যদি কেউ এই ধরনের অন্যায় কাজ করে থাকে, আমাদের কাছে কোনো অভিযোগ এখনো আসেনি। যদি সেই সম্মতভাবে অভিযোগ আসে, প্রশাসন যারা বিডিও বা বন দপ্তর আছে, আমরা তাদেরকে অবশ্যই জানাবো। যে গাছ বা যারা কেটেছে অন্যায়ভাবে, প্রশাসনের মাধ্যমে আইনি ব্যবস্থা তাদেরকে অবশ্যই নেওয়ার কথা বলবো। 15 जून से 15 सितंबर तक कोई भी फेलिंग परमिशन नहीं है। 3 मंथ्स के लिए हम लोग बंद करते हैं पूरा फॉरेस्ट डिपार्टमेंट। इस बीच में ये सीधा त्रॉय करके एक जगह पे एक जो ऑनर है उसका घर में विदाउट एनी परमिशन ट्री फेल हुआ, तो अंडर इस सेक्शन ये 2006 नॉन फॉरेस्ट्री एक्ट के अनुसार स्ट्रिक्टली इसको लीगल एक्शन लिया जाएगा और जितना भी पेनल्टी होगा उसको भरना पड़ेगा और वो टिम्बर हम लोग सीज करेंगे। কোথাও নদী থেকে বালি চুরি, পাথর চুরি, আবার কোথাও নদীর পাড়ের মাটি কেটে পাচার করা হচ্ছে। এটা হচ্ছে উত্তর দিনাজপুরের ইসলামপুর হোক বা জলপাইগুড়ির নাগরাকাটা। দেখুন, নদীর বুকে নামানো হয়েছে ট্রাক্টর। এই ট্রাক্টরে তোলা হচ্ছে বালি এবং পাথর। নদী পাড়ের মাটিও কাটা হচ্ছে, তারপর পাচার। এ ছবি জলপাইগুড়ির নাগরাকাটার। নাগরাকাটার গা ঘেঁষে বয়ে গিয়েছে জল ঢাকা। বর্ষার সময় নদী থেকে বালি তোলা নিষিদ্ধ করেছে সেচ দপ্তর, কিন্তু নাগরাকাটায় অন্য ছবি। দিনে দুপুরে নদীর বুকে নামানো হয়েছে একের পর এক ট্রাক্টর, তাতে বালি পাথর বোঝাই করে পাচার হয়ে যাচ্ছে। প্রতিনিয়ত এই কাজটা হচ্ছে এবং সেখানে আপনারা জানেন যে সেখানে কোনো রয়্যালটি নেই, সেখান থেকে বালি তোলা যায় না। তারপরেও সরকারি ঘোষণা, শুধু নামেই সরকারি ঘোষণা। প্রশাসনের মদতে, তৃণমূল কংগ্রেসের নেতাদের সৌজন্যে এইভাবে অবাধে লুট হচ্ছে। এটা সারা নাগরাকাটা নয়, সারা জলপাইগুড়ি জেলায় এইভাবে অবাধে লুট হচ্ছে। অবশ্যই জেলা প্রশাসন এটা কড়া পদক্ষেপ নেবে এবং কে বা কাহারা জড়িত এটা খুবই দুঃখজনক, যে পুলিশ আরও কড়া পদক্ষেপ নেওয়া উচিত এবং এই ব্যাপারে প্রশাসনের কাছে আমরা আরও হস্তক্ষেপের দাবিও করব। উত্তর দিনাজপুরের ইটাহার, এখান দিয়ে বয়ে গিয়েছে মহানন্দা। দিনে দুপুরে নদীর বুকে নামানো হয়েছে আর্থ মুভার, তোলা হচ্ছে বালি, এরপর ট্রাক্টর বোঝাই করে পাচার হয়ে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, এর প্রতিবাদ করলেই জুটছে হুমকি। বালি পাচার বন্ধের দাবিতে তারা সরব। অবৈধভাবে বালি খনন করছে, আমরা যদি বাধা দিতে যাই এখানকার যে লোকাল নেতৃত্বগণ আমাদেরকে চাপ দিচ্ছে যে না, এগুলো সবকিছু আমাদের বলা আছে, বিডিও থেকে এমএলএ কে পর্যন্ত
এবং প্রধানও এখানকার যে আমাদের প্রধান লোকাল প্রধান আছে, সে প্রধানও আমাদের বলছে যে না এটা সব কিছু করা আছে, আমরা কিছু করতে পারবো না। তাই আমরা প্রশাসনের কাছে দ্বারস্থ হচ্ছি। ইটাহার, জামালপুর, কাপাসিয়ায় মহানন্দা নদী থেকে বালি এবং মাটি পাচারের অভিযোগ, এই বিষয়ে নাকি প্রশাসনকে জানানো হয়েছে। কোনো লিখিত অভিযোগ জমা পড়েছে আপনার কাছে? না, আমার কাছে কিন্তু ওরকম কোনো অভিযোগ জমা পড়েনি। আপনি একবার বিএলআর সাহেব কিংবা আইসি সাহেবের সাথে কথা বলুন। যদি কোনো অভিযোগ জমা পড়ে এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন? হ্যাঁ, আমরা কথা বলবো। জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী এবং উত্তর দিনাজপুর থেকে মুক্তা সরকার, নিউজ 18 বাংলা। পুরুলিয়ার শহরের ছবি দেখাবো, কারণ একের পর এক লুট, একের পর এক ডাকাতি, আর এবার 23টি থানায় পুরুলিয়া সিসি ক্যামেরায় নজরদারি চলবে। কখনো পেট্রোল পাম্পে আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুট, কখনো সোনার দোকানে ডাকাতি। এসব ডাকাতি লুটপাট রুখতে এবার পুরুলিয়া জেলা জুড়ে সিসি ক্যামেরার নজরদারি। পুরুলিয়া জেলায় মোট 23টি থানা। এই থানাগুলির সব এলাকায় সিসি ক্যামেরা ছিল না। এবার পুজোর আগে নতুন করে 469টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। আমাদের ডিস্ট্রিক্টের বিভিন্ন স্ট্র্যাটেজিক পয়েন্টে যে সিসিটিভিগুলো ইনস্টল করেছি, তার মধ্যে একটা মেজর পোর্শনকে আমরা ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুমে নিয়ে আসছি তার ফিডব্যাকে। এখানে একটা 24/7 একটা টেকনিক্যাল সার্ভিলেন্স হবে। ঝাড়খণ্ড সীমানা ঘেঁষা পুরুলিয়া, এখানে কখনো ডাকাতি, কখনো অপহরণ। রবিবার পেট্রোল পাম্পে আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুট। গত 21শে মে ঝাড়খণ্ড ঘেঁষা পুরুলিয়ার ঝালদা থেকে কয়লা ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ ওঠে। 8ই এপ্রিল কোটশিলায় আয়কর দপ্তরের আধিকারিক সেজে বিডি ব্যবসায়ীর বাড়িতে লুট। 27শে অগস্ট 2023 পুরুলিয়া শহরের সোনার দোকানে ক্রেতা সেজে লুট। সম্প্রতি ঘটে যাওয়া এই ঘটনাগুলিতে ঝাড়খণ্ড যোগ পেয়েছেন তদন্তকারীরা। এরপরেই সিসি ক্যামেরায় জোর। ঝালদা, কোটশিলা, জয়পুর, বাগমুন্ডির মতো এলাকায় বিশেষ নজরদারি। পুরুলিয়া জেলা জুড়ে সব মিলিয়ে বসানো হয়েছে মোট 469টি সিসি ক্যামেরা। এটা বিরাট বড় কাজ হয়েছে পুরুলিয়া জেলার জন্য। পুলিশের নজরে সবকিছু থাকবে, অপরাধ কমে যাবে, কন্ট্রোল রুমটা থেকে সবকিছু জানা যাবে। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা। এইভাবে কি বৃষ্টি ভাসাবে দুর্গাপুজো? আর তো মাত্র কয়েকদিন, এবং এবার দুর্গাপুজো অনেক আগে। বৃষ্টির সম্ভাবনা, আশঙ্কা অনেকের মনেই। দুর্গাপুজোয় বৃষ্টির সম্ভাবনা ওড়াচ্ছে না মৌসুম ভবন। সেপ্টেম্বরে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি। বিস্তারিত জানবো, প্রতিনিধি মৈত্রীর সঙ্গে কথা বলবো। মৈত্রী, দেখো, মৌসুম ভবনের যেটা প্রেডিকশন যে এবার এই সেপ্টেম্বরে গোটা দেশেরই একটা বড় অংশ জুড়ে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হবে, এবং তার মধ্যে পশ্চিমবঙ্গের বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা আছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের। ফলে পুজো যেহেতু এই মাসেই রয়েছে, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে পুজোর সময়ও বৃষ্টি, এমনকি ভারী বৃষ্টি হওয়ারও সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দিচ্ছে না মৌসুম ভবন। তারা যেটা জানাচ্ছেন যে মানে কবে জানা যাবে ঠিক যে বৃষ্টি হবে কি হবে না? এটা দিন 7 আগে, অর্থাৎ 28 তারিখ থেকে পুজো শুরু হচ্ছে। 20-21 তারিখ নাগাদ নির্দিষ্ট করে জানা সম্ভব হবে যে বৃষ্টি কখন হবে, বা স্ক্যাটার্ড রেন হবে নাকি ভারী বৃষ্টিপাত হবে। কিন্তু সেই সম্ভাবনা যে থেকে যাচ্ছে, সেই ইঙ্গিত কিন্তু মৌসুম ভবন দিচ্ছে। বর্ষা বিদায় নিচ্ছে কিনা সেটা কি জানা যাচ্ছে? দেখো, এই মাসে অন্ততপক্ষে বর্ষা বিদায়ের সম্ভাবনা নেই। বর্ষা বিদায় নিতে আরো কিছুটা সময় লাগবে বলেই কিন্তু মৌসুম ভবনের তরফ থেকে জানানো হয়েছে। তারা এবার যেটা জানাচ্ছেন যে এবারে যে মনসুন সিজন বা বর্ষা, সেটা কিন্তু স্বাভাবিকের থেকে বেশি, এবং সেটা গোটা দেশ জুড়েই স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হচ্ছে। ইতিমধ্যে 107% বৃষ্টিপাত হয়ে গিয়েছে গোটা দেশ জুড়ে, যতটা হওয়ার কথা ছিল। ফলে আরো এই সেপ্টেম্বর মাস জুড়েও কিন্তু স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হবে, এবং লোয়ার ডিপ্রেশন বা যে বলা হয় যে নিম্নচাপ, সেই নিম্নচাপও কিন্তু একাধিক বৃষ্টি যেভাবে হচ্ছে তাতে বোঝাই যাচ্ছে বেশি বৃষ্টি হচ্ছে সেপ্টেম্বরে, শুধু নয় অগাস্টেও, এবং সেপ্টেম্বরে আরো বেশি বৃষ্টি হবে। সুতরাং পুজোর সময় আশঙ্কা একটা থেকেই যাচ্ছে, পুজো কি ভাসাবে বৃষ্টি? वेस्ट बंगाल की गांगेय क्षेत्र की बात करें, जहां कोलकाता भी आता है,
वहाँ सितंबर महीना में एबोव नॉर्मल रेनफॉल होने का संभावना है। दुर्गा पूजा के टाइम कैसे वेदर रहेगा इसका जानकारी 7 दिन पहले दिया जाएगा। भारत मौसम विज्ञान विभाग के द्वारा सितंबर महीने के लिए जो पूर्वानुमान इशू किया गया है, इसके हिसाब से कंट्री एज ए होल के लिए एबोव नॉर्मल रेनफॉल होने का संभावना है।